এই মুহূর্তে নীলার প্রতি আমার প্রচণ্ড রাগ আর ঘৃণা মস্তিষ্কে ঘোরাফেরা করছে। নীলা ছলছল চোখে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর গালে আমার মারা চড়ের দাগ বসে আছে। নীলা আমার সাথে এটা করতে পারল। চাইলে তো তখনই বলে দিতে পারত, যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে নীলা, তোমার কি আগে কারোর সাথে রিলেশন ছিল? তখন তো নীলা ঘাড় নেড়ে না করেছিল। কিন্তু এখন এটা কি বলছে? ওর নাকি নিলয় নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল। মেনে নিলাম, কিন্তু শুধু এটাই না, নিলয়ের সাথে ওর শারীরিক রিলেশন ছিল। এটা কিভাবে মেনে নিতে পারি? হ্যাঁ, মেনে নিতাম যদি নীলা বাসর রাতে আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দিত। কিন্তু নীলা মিথ্যে বলেছিল সেদিন। খুব বাজে একটা কাজ করেছে ও। ওর কোনো ক্ষমা নেই। ওকে ওর শাস্তি পেতেই হবে। এদিকে নীলা পায়ে ধরে বসে রয়েছে। আদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে যতবারই বলতে গিয়েছিলাম ততবারই তোমাকে হারানোর ভয়টা আমার মনে ঢুকে যায়। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। ক্ষমা? তোমাকে? কখনো না। তুমি যেটা করেছো সেটা আমার কাছে ক্ষমার অযোগ্য। আমি জানি সেটা, কিন্তু বিশ্বাস করো, আমরা শুধু একবারই ওটা করেছিলাম। বাহ, আমরা কথাটা তোমার মুখে খুব মানিয়েছে। আচ্ছা, তুমি যখন ওর সাথে ফষ্টি নষ্টি করে বেড়াতে, তখন আমাকেই কেন বিয়ে করলে? আদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ভালো কথা। কিন্তু তুমি আজ নিলয়ের সাথে দেখা করতে গিয়েছিলে কেন? ও বেশ কয়েকদিন থেকে আমাকে কন্ট্যাক্ট করে বলছিল যে আমাদের আগের রিলেশনের কথা তোমাকে বলে দিবে। তাই? আগে না, বলো এখন যেটা চলছে। মানে? মানেটা খুবই সহজই। তোমরা তোমাদের রিলেশন এখনো চালিয়ে যাচ্ছ। আদি, কি কি বলছো তুমি এটা? কেন, ভুল কিছু বললাম নাকি? আর তুমি কথাটা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছো। আদি, তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। আমি কথাগুলো বলার সময় একবারও নীলার দিকে তাকাচ্ছিলাম না, কারণ ওর মায়াবী মুখটা মায়ায় পড়ে যাব। আর নীলার কণ্ঠে কান্না আওয়াজটা আমি বেশ বুঝতে পারছি। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে তুমি নিলয়ের সাথে ফষ্টিনষ্টি করেছো কোন ভালোবাসার খাতিরে? আদি, তুমি বিশ্বাস করো, আমি শুধু ওর ব্ল্যাকমেইলের ব্ল্যাকমেইলটা বন্ধ করার জন্য ওর সাথে দেখা করতে গিয়েছি। বিশ্বাস, তাই না? বিশ্বাসের কি মূল্যটাই দিলে তুমি? তুমি বিয়ের আগে যখন ছেলের সাথে এসব নষ্টামি করতে পেরেছো, বিয়ের পরও কেন নয়? আদি, আমি আদি আমি কারোর সাথে কোনো কিছু করিনি। আমি তো তোমাকেই ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য আমি নিলয়ের সাথে দেখা করেছিলাম। কি ভেবেছো তোমার এই সাজানো মিথ্যে আমি বিশ্বাস করে নিব? ইম্পসিবল। তোমার মতো নষ্টা মেয়ের থেকেও মুখ দেখতেও আমার ঘৃণা করছে। ছাড়, আমার পা ছাড়, বলে লাথি মারলাম। নীলা পা ছাড়ল না। আমি চলে যাচ্ছিলাম নীলাকে টেনে হিঁচড়ে। নীলা তবুও আমার পা ছাড়ে না। পায়ের কাছের প্যান্টের অংশ ভিজিয়ে ফেলেছে ওর চোখের পানি দিয়ে। এতে আমার কিছু যায় আসে না। ও এরকম একটা কাজ
করতে পারলো? তাহলে ওর পেটের বাচ্চাটা কার? নিলয়ের নয়তো? না না, এটা হতে পারে না। ওটা আমার বাচ্চা। হ্যাঁ, নীলা প্রেগনেন্ট, 5 মাসের। এসব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, ভুল হলে ক্ষমা করবেন। আদি, আমাকে ক্ষমা করো প্লিজ। আর বিশ্বাস করো, আমি নিলয়কে না, তোমাকে আর আমার সন্তানকে ভালোবাসি। হ্যাঁ, সন্তানকে তো ভালোবাসবি, কারণ এর মাঝে যে নিলয়ের অস্তিত্ব। কি বলছো এসব আদি? হ্যাঁ, এটাই শুনেছ? হ্যাঁ, যেটা শুনেছ সেটাই বলেছি। এটা আমার সন্তান না, তোমার প্রেমিক নিলয়ের আর তোমার সন্তান। আদি, নীলা আমার ছেড়ে নীলা আমায় নীলা আমায় ছেড়ে পেছনে সরে গেল। না চাইতো নীলার দিকে একবার তাকালাম, চোখ বেয়ে পানি পড়ছে ওর। শেষে এটাই বলার বাকি ছিল, এতটুকু বিশ্বাসও তোমার নেই আমার উপর? যে মেয়ে বিয়ের পরও এক্স প্রেমিকের সাথে দেখা করতে যায়, সে মেয়ে বাসর রাতে মিথ্যা কথা বলে, তাকে বিশ্বাস করাটা একটা নিছুকি বোকামি। সেটা আমার দ্বারা হবে না। খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। আর এসে যে কোনো এসে যেন তোমার মতো কলঙ্কিনীর মুখ না দেখি বলে বেরিয়ে গেলাম। জানি না কোথায় যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। এরকমটা হওয়ার কি খুবই দরকার ছিল? কি এমন ভুল করেছিলাম বিধাতা? বসে আছি ব্রিজের উপর, বারবার মনে নীলার কান্না করা মুখটা ভেসে উঠছে। খুব অস্বস্তি লাগছে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম মোবাইলের স্ক্রিনে বেশ স্পষ্টভাবে নীলার নামটা ভেসে উঠেছে। ফোন কেটে দিলাম, তবুও বারবার ফোন দিচ্ছে। বারবার কেটে দিচ্ছি। তারপর একটা মেসেজ ওপেন করলাম। আদি, প্লিজ একটা একটা বার কলটা রিসিভ করো প্লিজ। নীলা বারবার কল নীলা আবার কল করলো। না চাওয়া সত্ত্বেও নীলা আবার কল করলো। না চাওয়া সত্ত্বেও রিসিভ করলাম। কি সমস্যা? কি তোমার? আমি কি বলেছি? আমি কি বলে এসেছিলাম মনে নেই? ওপাশ থেকে কান্নার শব্দে ভেসে আসছে, সাথে আবার ভেতরটা ফেটে যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? আদি, আদি অন্তত পক্ষে আদি অন্তত পক্ষে এটা তো বিশ্বাস করো যে আমার পেটের আগত বাবুটা তোমার আর আমার। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, এটা আমার সন্তান, তার কোনো প্রমাণ আছে? এটা তো তোমার ওই সব খারাপ কাজের ফলও হতে পারে। না আদি, এটা শুধু তোমার আর আমার বাবু। আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি বাড়ি চলে আসো প্লিজ। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার ভয় করছে। তোমার ভয় করছে? তাতে আমার কি? আর আর বাসায় গিয়ে তোর মতো কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না।
আমার মুখ তোকে আমার মুখ তোমাকে দেখতে হবে না। তুমি শুধু বাড়িতে ফিরে আসো প্লিজ। তুই যদি এক্ষুনি তোর কাপড় চাপড় গুছিয়ে তোর বাবার বাড়িতে না যাস তাহলে আমি কি করব সেটা আমার জানা নেই। নীলাকে দিয়ে চলছে, আমিও কাঁদছি, কিন্তু সেটা প্রকাশ করছি না। নীলার কাছে ফোন কেটে দিলাম। মোবাইলটা ফেলে দিতে চাইলাম, কিন্তু অজানা এক কারণে ফেলে দিতে পারিনি। মোবাইলের দিকে তাকিয়ে আছি। নীলার একটা মেসেজ বা ফোনের অপেক্ষা করছি। কেন করেছি তাও জানি না। নীলার উপর রাগ আর ঘৃণা কখনো আমার মনে রয়ে গেছে। হঠাৎ মেসেজ টোন কানে কম্পন সৃষ্টি করলো। কাঁপা কাঁপা হাতে ওপেন করলাম। আদি, তুমি আমাকে এতটা ঘৃণা করো জানতাম না, কিন্তু আজ বুঝতে পারলাম সেটা। হ্যাঁ, তোমার কিছু করা লাগবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা, বাবুটা শুধু তোমার আর আমার। আর নিলয়ের কথা তোমাকে বললাম, কিন্তু বলিনি এরকম একটা ঘটনা ঘটবে বলে। আর আমি শুধু তোমাকে ভালোবাসি, আর আমার বাবুটাকে। কারো সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলে না। নীলার মেসেজ আবার বুকের ভেতরটা নড়ে উঠল অজানা আশঙ্কায়, অজানা ভয়ে। কিন্তু তবুও আমি যেন বিশ্বাস করতে পারছি না যে নীলা সত্যি বলছে। আমি তো নীলাকে আর নিলয়কে হাতে নাতে ধরে বসে থাকতে দেখেছি। সেটা কি করে ভুল হতে পারে? তাছাড়া পাশের বাসার ভাবিও তো বলেছে যে নীলাকে তিনি প্রতিদিন বাইরে যেতে দেখতেন। তাহলে বাড়ি ফিরে নীলাকে খুঁজতে লাগলাম। কোথাও পেলাম না। আলমারিতে কাপড় চোপড়ও নেই। ছাদে গেলাম না, সেখানেও নেই। মনে হয় চলে গিয়েছে। না, নীলাকে ফেরাতেই হবে। তখনই কেউ ফোন করলো। নীলার ফোন ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো, মিস্টার আদি, কে বলছেন? নিলয়, তোমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক। প্রাক্তন না, বর্তমান প্রেমিক ও। ওয়েট, আমি কিছু প্রুফ দিচ্ছি। ফোন কেটে দিল। মেসেজ আসলো কয়েকটা। এমএমএস এসেছে, ওপেন করলাম। সেটা দেখলাম। তাতে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। নীলা আর নিলয়ের কিছু অন্তরঙ্গ ছবিগুলো আমাদের বিয়ের আগে, কিন্তু বর্তমানে কয়েকটা ছবিও আছে যেটাতে নীলা আর নিলয় পার্কে বসে আছে। মোবাইল ছুঁড়ে মারলাম দেয়ালের দিকে। খুব জোরে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বসে পড়লাম মাটিতে। নীলা আমার সাথে ছলনা করলো, এর শাস্তি আমি তাকে দেবই। পরের দিন একজন ব্যারিস্টার এর সাথে কথা বললাম ডিভোর্স এর ব্যাপারে। কয়েক মাস লাগবে কাগজপত্র রেডি করতে। না, এই ছলনাময়ী কলঙ্কিনী মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। নতুন মোবাইলে সিম চালু করলাম। প্রায় কিছু সময় পরেই নীলার ফোন। একের পর এক ফোন করেই যাচ্ছে, মেসেজও করছে, কিন্তু আমি না কল রিসিভ করেছি না মেসেজ সিন করেছি। নীলার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। বাসা থেকে বের হয়ে পার্কে গেলাম। যেথায় নীলা আর আমার প্রথম দেখা হয়েছিল, সেখানে আমি প্রথম নীলাকে দেখেছিলাম। ফোনে দেখেছিলাম। বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু তখনই নীলা আমাকে তার
এফআইআরের ব্যাপারে কিছু বলিনি। এ আজকে আমার মন খারাপের সাথে যখন মন খারাপ হয় তখনই এসে বসি। তখন কারো হাত আমার হাতে পড়ল, চমকে উঠলাম। স্পর্শটা খুবই পরিচিত। নীলা। নীলা। তাকাতে দেখলাম নীলা। কিছু বলতে যাব তার আগে নীলা আমার পায়ে পড়ে গেল। আমাকে ক্ষমা করো আদি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো কোনো বুঝতে পারছো না। তুমি কেন বুঝতে পারছো না? নীলা। নিশ্চুপ। আমি আদি, আমি তোমাকে নীলের কথাটা বলতাম, কিন্তু আমি জানতাম আজ যে ঘটনাগুলো ঘটেছে সেটা তখন ঘটতো। সেই ভয়ে আমি তোমাকে আমার এফআইআরের ব্যাপারে বলিনি। ভালো কথা। কিন্তু তোমার সব কেলেঙ্কারির ছবি নীলই আমার ফোনে এসএমএস করেছিল। আদি এগুলো এগুলো বিয়ের আগে ছিল। আর নীলয় এই কাজটাই করবে, তাই আমি নীলয়ের সাথে একটা মীমাংসা করতে যাচ্ছিলাম। আমি এটা বিশ্বাস করি না। আর আর লয়ার সাহেবের সাথে কথা হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা মাস আমরা স্বামী স্ত্রী থাকবো, তারপর দুজন দুজনকে। আদি তুমি এটা করো না। তুমি আমার দিকে তাকাও আদি। নীলা নীলা আমার পা জড়িয়ে কাছে। নীলাকে চড় মারার সামর্থ্য আমার নেই। না হয় সব ঘৃণা আর রাগ নীলার উপর আমি ঝেড়ে নিতাম। আমি নীলাকে পা থেকে ছাড়িয়ে উঠে চলে যাচ্ছিলাম। আদি তুমি অন্তত পক্ষে তোমার বাবুটার কথা একবার ভাবো। আমি ওর কথাটা শুনে থমকে দাঁড়ালাম, কিন্তু পরে আবার হাঁটতে শুরু করলাম। এটা তো আমার না, নিলয়ের বাচ্চা। চলে এলাম। বাসায় এসেছি। আমাকে দেখে আব্বু আম্মু যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। আসলে আমি চাকরির সূত্রে আব্বু আম্মুর থেকে আলাদা বাসায় থাকি। অফিসটা আমাদেরই। আগে আব্বু চালাতো, এখন অফিসের সব দায়ভার আমার উপর ছেড়ে দিয়েছে। কিরে তুই একা? বৌমা কোথায়? আম্মু। নিশ্চুপ। আমি। কিরে কথা বলছিস না কেন? আব্বু। তারপর আব্বু আর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। তোর কোথাও ভুল হচ্ছে। নীলাম্মা এমন করতে পারে না। ও তোকে ওর নিজের থেকেও ভালোবাসে। আব্বু। তাহলে এটা কেন করলো আব্বু? আমি। ধমকে কেঁদে উঠলাম। আম্মু আমাকে তার বুকে জড়িয়ে নিল। কাঁদিস না আব্বু। আর যাই করবি ভেবেচিন্তে করিস। হ্যাঁ, এটা কিন্তু তোর পুরো লাইফের কথা। যা করবি ভেবেই করবি। আব্বু। আমাকে আর কিছু না বলে আব্বু আর আম্মু আমাকে তাদের আদর আপ্যায়ন করতে শুরু করলো। রুমের বারান্দায় দোলনাতে বসে আছি। মোবাইলের রিং বেজে উঠেছিল। অপরিচিত নাম্বার। দ্বিতীয়বারের বার রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আদি ভাইয়া? একটা মেয়ে। জি, কে বলছেন? আমি নীলার বান্ধবী। শুনলাম আপনার আর নীলার মাঝে সমস্যা চলছে। ঠিকই শুনেছেন। এখন আমার ভালো লাগছে না, পরে কল করুন। কিন্তু ভাইয়া, ব্যাপারটা ডিভোর্স সম্পর্কে
নিয়ে যাওয়ার ঠিক হয়নি। ভাইয়া, ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হয়নি। নীলা এমন মেয়ে না। আপনার কোথাও ভুল হচ্ছে। মানছি আগে ওর রিলেশন ছিল নিলয়ের সাথে, কিন্তু ওগুলো তো আগের ব্যাপার। আপনাকে ওকালতি করতে কে বলেছে? আমি ভাইয়া, আমি সঠিক কথাগুলোই বলছি। তাহলে তাহলে আমার চোখে দেখা আর মোবাইলের ছবিগুলো কি ভুল? তাহলে আমার চোখে দেখা আর ছবিগুলো মিথ্যে? সেটা তো জানি না, কিন্তু কোনো কিন্তু না। আপনি ফোন রাখুন। ব্যাস, ফোন কেটে দিলাম। উনি আবার উম, উনি আবার সত্যির ওকালতি করতে এসেছেন। ইডিয়েট। ডিভোর্সের দিনগুলো এগিয়ে আসছে, আর কয়েক সপ্তাহ পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু যেটা করেছি সেটা কি ঠিক করেছি? নীলাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আর আমার বাচ্চা, আমার বাবু, ওকে কি দেখতে পারবো না? খুব কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে। আম্মু মাঝে মাঝেই বলেন যে চেহারার এক কি অবস্থা করেছে, মুখে এত দাড়ি কেন? আমার তখন কিছুই বলার থাকে। আম্মুর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিই। নীলা অবশ্য ডিভোর্সটা আটকানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছে। মাঝে মাঝেই পার্কে পেয়ে যায়। ও কথা বলার জন্য এগিয়ে আসলে আমি চলে যাই। কি দরকার ছলনাময়ীর সাথে মায়া খেলার? নীলাদের বাসা দূরে না, আমাদের বাসা থেকে 20 থেকে 25 মিনিটের রাস্তা। এতদিনে হয়তো নীলার পেটে ওর সন্তানটা অনেক বড় হয়ে গেছে। পেটটাও মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে। বাবুটাও বড় হচ্ছে তো তাই। বাবুটা নীলার পেটে কি লাথি মারে? ছেলে না মেয়ে হবে? আরে আমি এসব ভাবছি কেন? বাবুটা তো আমার না, ওটা নিলয় আর নীলার। নীলার সাথে দেখা হয়ে যাওয়ার ভয়ে বাসা থেকে বের হই না। বেশ কয়েকদিন আগে নীলা বাসায় এসেছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করিনি। বলেছিলাম এরকম কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না। খুব কষ্টে কথাটা বলেছিলাম। বলার সময় গলা ধরে যাচ্ছিল। পুরনো সিমটা ভেঙে ফেলেছি, নতুন সিম মোবাইলে চালু করেছি। রুমের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। আম্মু কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আদি, এভাবে আর কত? আম্মু, কি? আমি, তুই তো নিজেকে শেষ করে দিচ্ছিস। কেন এরকম করছিস? হয়তো আমার ভাগ্যে এটাই ছিল। আম্মু চোখের জল মুছে চলে গেল। মোবাইলের আলো জ্বলছে, হাতে নিলাম। আননোন নাম্বার থেকে কল এসেছে। রেখে দিলাম। কল রিসিভ করার মুড নেই এখন। রাতের আকাশের চাঁদ আর তারাগুলি। আমি আবারও ভাইব্রেট করতে লাগলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি। ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। নীরব ওপাশ। কথা বলছেন না কেন? আমি কি বলবো? কিছু বলতে গেলেই তো ফোন কেটে দেবে। খুব ইচ্ছে হচ্ছিল তোমার কণ্ঠটা শোনার। নীলার কণ্ঠ শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। খুব রাগ হলো আমার নীলার উপর, আর মনে প্রচণ্ড রাগ আর অভিমান জমা হয়ে আছে। কেমন আছো নীলা? যেমনটা রেগেছ? কি এমন ক্ষতি করেছিলাম তোমার এরকম একটা শাস্তি দিলে? তুমি তুমি তোমার
জেদটাকে কখনো ধরে রেখেছো? তুমি তোমার জেদটাকে এখনো ধরে রেখেছো? একটুও বোঝার চেষ্টা করছো না আমাকে? তোমাকে বোঝার মতো মানুষ তোমার কাছে আছে। তুমি শুধু তুমি শুধরাবে না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাল একবার, শুধু একটা বার দেখা করতে পারবে? আমার কাছে এতটাও সময় নেই। বেশি না, মাত্র 10 থেকে 15 মিনিট হলেই চলবে। দেখা যাবে। থ্যাঙ্কস। সকাল 10টার দিকে উম, সকাল 10টার দিকে পারলে আসলে একটা কল করো। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিলাম। অনিচ্ছা সত্ত্বেও মুখে ফুটে উঠল, জানি না কেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। চোখটা বারবার আশেপাশের দিকে যাচ্ছে। মনে হচ্ছে পাশে নীলাই শুয়ে আছে। কেন জানি না, নীলার কথা শুধু ভাবতেই ভালো লাগে। কিন্তু নীলাকে দেখলে আবার প্রচণ্ড ঘৃণা হয়। আর ওর কথা শুনলেও এমনটাই হয়। রাগে যেন আবার চোখ মুখ জ্বলে উঠে। কখন ঘুমিয়ে পড়লাম মনেই নেই। সকালে ঘুম ভাঙল। নীলার সাথে দেখা করার না করব না ভেবে রেডি হয়ে নিলাম। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। অফিসে এখন আর যাই না। আব্বুই অফিসের দিকটা সামলে নিচ্ছে। বাসার গাড়িটা নিয়ে পার্কটায় পৌঁছালাম। নীলা সেখানে আগে থেকে উপস্থিত ছিল। আমার আসা দেখে নীলা এক দৃষ্টিতে তাকিয়েছিল। নীলার পেটটাতে বাবুর চিহ্ন স্পষ্ট, তবে নীলার চোখের নিচে কালি পড়ে আছে। আসলে তাহলে? ভেবেছিলাম আসবে না। নীলা খুব খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। ভাবতেই পারিনি এমনটা করবে। তোমার জেদ আর অ্যাটিটিউডের কাছে হেরে গেলাম। নীলার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এমনি তো জেদ ধরিনি। খুব খারাপ একটা কাজ করেছো তুমি, জানি, কিন্তু সেটা বিয়ের আগে করেছিলাম। আর তুমি সে ছবিগুলো দেখেছিলে, সেগুলো ওই দিন তোলা হয়েছিল। সেদিন আমি নিলয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম। এর একটা বিহিত করতে। হ্যাঁ, ওই দিন তো তুমি গিয়েছিলে আর ওই সব পোস্টনষ্ট করেছিলে। নিলয় বদমাইশি করে জোর করে আমাকে জড়িয়ে ধরে আর সেটার ফটো তুলে। আর ও আমার ঠোঁটে চুমু খেয়েছিল। ওকে আমি চড় মেরেছিলাম। তোমার কথাটা যে সঠিক তার কোনো প্রমাণ? না, সেটা তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে। তোমার কথাটা তো বাসর রাতেও বিশ্বাস করেছিলাম, তাই না? সেটা সমস্যা না। সমস্যাটা বিয়ের পরে ব্যাপারটা। আচমকা নীলা আমার হাত দিতে তার পেটে রাখলো। হাত দিয়ে, দেখো, এটা তোমারই সন্তান, আর কারো না। দেখো, বাবু তোমাকে আব্বু আব্বু ডাকছে। না, এটা আমার সন্তান না। বিশ্বাস করো, এটা তোমারই অস্তিত্ব, তোমার ভ্রূণটাই ওর সৃষ্টি, আর কারণ না। বিশ্বাস করো। নীলা কেঁদে উঠল। টাইম আপ বলে ঝটকা মেরে নীলার পেট থেকে ওর হাতের শিকড় বন্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পার্কের গেটের দিকে পা বাড়ালাম। নীলা চিৎকার করে বলল, আদি, তুমি আমাকে বিশ্বাস করো। আমার এভাবে একা করে যেও না। চোখ মুছতে চলে এলাম। ছলনাময়ীর ছলনায় আমি আর মেতে উঠছি না। বাসায় চলে আসলাম।
ডিভোর্সের দিন দেখতে এসেছে সেই দিন আমার হাতে চলে এসেছে একটা পেপার, ডিভোর্স পেপার। আমাকে আর নীলাকে আলাদা করতে চলে এসেছে এই প্রিসাস পেপার ডিভোর্স লেটারটা এই মুহূর্তে আমার হাতেই রয়েছে। হাত কাঁপছে। তাও তাও সত্যি কি শেষ হতে যাচ্ছে আমাদের এতদিনের সম্পর্ক? না আর ভাবতে পারছি যেটা করছি সেটা কি ঠিক করছি? পরক্ষণে মনে হলো ঠিকই তো করছি। নীলার মতো একটা খারাপ নষ্টা মেয়ের সাথে সংসার করার মতো কোনো প্রশ্নই ওঠে না, যে কিনা বিবাহিত হয়েও অন্যের বউ হয়েও বাইরে একটা নোংরা ছেলের সাথে নোংরামি করে যাচ্ছে অনায়াসে, যে কিনা নীলার এক্স বই। নীলার প্রতি আমার মনে যেন পৃথিবীর সব রাগ আর ঘৃণা জড়ো হলো। ও কি আমার কাছে সুখী ছিল না? আমি তো যতটুকু পারতাম নীলাকে সময় দিতাম। অফিসের এমডি হওয়া সত্ত্বেও অফিসের কাজ রেখে কাজের ফাঁকে নীলাকে সময় দিতাম। কিন্তু নীলা এই প্রতিদান দিল তার। নীলা তো বলতে পারতো ও আমার কাছে সুখী না, তাহলে ওকে অনেক আগে মুক্তি দিয়ে দিতাম। বাবুটাকে দেখারও আশা থাকতো না তখন। কিন্তু নীলা অনায়াসে ও এক্স এর সাথে সময় কাটাতে শুরু করলো। ধ্যান ভাঙতে ডিভোর্স লেটারটার দিকে তাকালাম। অনেকটাই ভিজে গেছে চোখের পানিতে। না, নীলাকে আমি মুক্তি দিবই। সেটা আমার দেওয়ার সামর্থ্য না থাকলেও একটা কলম হাতে নিলাম। কাঁপা হাতে ডিভোর্স লেটারটায় সই করে দিলাম। শেষ একটা মুক্তি দেবে নীলাকে। এখন থেকে আমি আর নীলা আলাদা, দুজন দুই দিকে। চোখের পানি মুছে নিলাম। ডিভোর্স লেটারটা ভিজে যাচ্ছিল। রুম থেকে বেরিয়ে কেউ একজনের সাহায্য নিয়ে লেটারটা পাঠিয়ে দিলাম নীলাদের বাসায়, নীলার কাছে। মুক্ত করে নীলাকে। এতক্ষণে হয়তো নীলার কাছে ডিভোর্স লেটার পৌঁছে গিয়েছে। মুক্ত করে নীলাকে। আসলে কি নীলা আর আমি একে অপর থেকে আলাদা হয়ে গেলাম? কখনো ভাবিনি এমনটা হবে। হওয়ার কথাও ছিল না। নীলা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো তার জন্য আজ দুজন দুই দিকে। মোবাইলের সিমটা খুলে ফেলে দিলাম, কারণ নীলা এই নাম্বারটা জেনে গিয়েছে। নীলই হয়তো নীলার এই বাচ্চা মেনে নিচ্ছে না, তাই নীলা বাচ্চাটা আমার বলে আমার পরিবারের জন্ম দিতে চাচ্ছে। কিন্তু বাচ্চাটা তো আমার না, তাহলে ও আমার পরিচয় বড় হবে কেন? ভাবছিলাম এসব কিছু। ঘুর কাটলো কারো স্পর্শে। কেউ কাঁধে হাত রেখেছে। তুই তো এটাই চাইছিলি, তাহলে এখন কাঁদছিস কেন? ও চলে যাওয়াতে কাঁদছি না, ও আমার সাথে এমন ছলনা করতে পারলো তা ভেবেই কাঁদছি। আর বাচ্চাটা কেঁদে দিলাম। ভালো করে যাচাই করে দেখেছিস তো? আমার মনে হয় না নীলা এমন করবে আব্বু। আমি নিজের চোখে দেখেছি আব্বু, আর ফটো আছে। মাঝে মাঝে চোখের দেখাও মিথ্যে হয়। ওকে ডিয়ারসন, তোমার যা ভালো মনে করে তাই করো। আব্বু আমার কাঁধে সান্ত্বনা চাপড় দিতে চলে গেলেন। দু একটা ঘুমের মেডিসিন খেয়ে শুয়ে পড়লাম। জানি এমনি ঘুম আসবে না। কৃত্রিম উপায় অবলম্বন করতে হবে। উপায়ের
উপরের দিকে তাকিয়ে রইলাম। চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। এমনি এমনি চোখ বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে। সাধারণত সকাল উঠি না, কিন্তু আজ উঠে গেলাম। কি কি করে কি জানি। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। সেদিন বাড়িতে নীলার বাবা মা এসেছিলেন। বললেন, নীলার এমন একটা সময়ে আমাকে তার পাশে থাকা প্রয়োজন। আর মেয়েটা নাকি এখনো ডিভোর্স লেটারে সই করিনি। কিন্তু আমার জবাব এমন ছিল যে আমি ওর পাশ থেকে কি করব? এটার এটার কোনো প্রয়োজন পড়বে না। আর কখনো তো আমরা স্বামী স্ত্রী না। এখন এখন তো আমরা স্বামী স্ত্রী না। ও সই না করলো, আমি সই করে দিয়েছি। ওর প্রেমিককে ওর পাশে থাকতে বলেন না কেন? নীলার বাবার জবাব এমন ছিল, জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি যেটা জানি ওই বদমাইশটার সঙ্গে নীলার সম্পর্ক ছিল বিয়ের আগে। বিয়ের পর নীলা এরকম কাজ করবে বলে আমার মনে হয় না। ওই শয়তানটা নিশ্চয়ই তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করানোর জন্য এরকম একটা কাজ করেছে। এসব নীতি কথা আপনি আপনার মেয়েকে শোনান। আর আপনার মেয়ে কি করলো না করলো সেটা আমার জানা জরুরি না। আমি তারপর ওনারা চলে গিয়েছেন। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে নীলার সাথে আর দেখা হয়নি। আর ওর কলও পাচ্ছি না, কারণ সিমটা নতুন। খুব কষ্টে দিনগুলো কাটাচ্ছিলাম। নীলাকে নিজেকে আস্তে আস্তে ব্যস্ততার সাথে মানিয়ে নিচ্ছিলাম। মোবাইল হাতে রুমে বসেছিলাম। এমন সময় কারো কল। আননোন নাম্বার। 2 বার রিং হওয়ার পর কল রিসিভ করলাম। হ্যালো আদি ভাইয়া, একটা মেয়ে। জি, কে বলছেন? আমি। ভাইয়া, অনেক কষ্টে আপনার নাম্বারটা খুঁজে পেয়েছি। আমি। জি বলুন, কি জন্য এত খুঁজছিলেন আমার নাম্বারটা? ভাইয়া, নীলার প্রসব ব্যথা উঠেছে। আমরা এখন ওকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। নীলা বারবার আপনার নাম নিচ্ছে। আপনাকে দেখতে চাচ্ছে ও। তো এতে আমি কি করতে পারি? চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবুও কথাটা খুব কঠিন করে বললাম, ভাইয়া আপনি কি বলছেন এসব? একটা বার দেখতে আসেন প্লিজ মেয়েটা। আমার কাছে অতটা সময় নেই যে বেকার কাজে লাগাবো। সরি, ক্ষমা করবেন। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এটা আপনার কাছে বেকার কাজ মনে হচ্ছে? মেয়েটা, অবশ্যই। আপনি এত নিষ্ঠুর, আগে জানলে কল করতাম না। টুট 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 ফোন কেটে দিল। আমার আর কিই বা করার আছে? ওর জন্য যে আমার রাগ আর ঘৃণা জন্মে আছে। 2টা ঘুমের মেডিসিন খেয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। রাজ্যের সব ঘুম এসে ভর করলো আমার চোখে। চোখ ভারী হয়ে আসলো। চোখ বুজে নিলাম। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল ঘুম ভাঙল। শরীরটা ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। কাল বিকেলে ঘুমিয়েছিলাম, এখন জাগলাম। খুব লম্বা নিদ্রা ভ্রমণে গিয়েছিলাম। বাবার মাঝেই বুকটা ছেদ করে উঠল অজানা ভয়ে। নীলার কথা মনে পড়েছে। কি হয়েছে ওর? কিছু হয়নি তো? ছেলে না মেয়ে বাবু হয়েছে? খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো ওকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। তাহলে মোবাইল হাতে নিয়ে জিসানের নাম্বারে কল করলাম। নীলার মামাতো ভাই। হ্যালো, কে বলছেন? আমি আদি। ও, তা কল করেছেন কেন? আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার।
জাস্ট একটা প্রশ্নের জবাব দিয়ে কল কেটে দাও। কি জানতে চান? নীলার কি হয়েছে? হঠাৎ এত দরদ হয়ে উঠলেন কেন? আর আপনার উস্তাদ সাপুর স্যারে আপু খুব ভালো মতো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। টুক 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 কল কেটে দিল। হাঁপ ছেড়ে বাঁচলাম, মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে আবার ছেড়ে দিয়েছে, আর আমি আমার জীবন ফিরে পেয়েছি। কিন্তু আমি এতই ব্যাকুল হচ্ছি কেন? সারাটা দিন এই ব্যাকুলতার মধ্যেই কাটলো। রাতে মোবাইলে একটা মেসেজ আসলো, নাম্বারটার দিকে তাকাতে আঁতকে উঠলাম। নীলা মেসেজ করেছে। মেসেজ ওপেন করলাম। তুমি প্রমাণ করে দিলে কতটা ঘৃণা করো আমাকে। ভেবেছিলাম তুমি তোমার জেদ আর সন্দেহ পাশে ফেলে ছুটে চলে আসবে আমার কাছে, কিন্তু না, তুমি সেটা ভুল প্রমাণ করলে। তুমি আসলে আসলে না, একটিবারও দেখতে আসলে না। খুব ঘৃণা করো আমাকে, তাই না? ঘৃণা করারই কথা, কিন্তু একটা কথা, মেয়েটা একদম তোমার মতো হয়েছে। মেয়েটা তোমারই। আমি ওর ডিএনএ স্যাম্পল টেস্ট করিয়েছি। ওটা তোমার ডিএনএ সাথে ম্যাচ করে। অথবা তোমারই মেয়ে গর্ভধারণ করেছি আমি। বিশ্বাস করবে না জানি। মনে আছে সেদিন যখন পার্কে তোমার সাথে দেখা করেছিলাম? সেদিন আমি তোমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম। সেটারই সাহায্যে তোমার মেয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। আর মেসেজ লিখতে আমার খুব কষ্ট হচ্ছে। ওরা তো মোবাইল ফোনটাও দিচ্ছিল না। এসব বলে আর লাভই বা কি? এতটাই ঘৃণা করো আমাকে? মুক্তি পেতে চাও তো? হ্যাঁ, মুক্ত করে দিলাম। সম্পর্কটার ইতি ঘটালাম। লাভ ইউ আদি। মেসেজটা পরে মাথা ভনভন করে উঠল। মাথা ঘুরতে শুরু করলো। চোখ দিয়ে অজস্র ধারায় পানি পড়তে লাগলো। মনে হয় খুব বড় ভুল করে ফেলেছি। শুধরাতে হবে। হ্যাঁ, শুধরাতে হবে। ভাবনার ছেদ ঘটল কারোর ফোনে। হাতে নিয়ে রিসিভ করলাম। কংগ্রেস করবেন না মিস্টার আদি? বৈশালী কণ্ঠে। কে বলছেন? নীলই, তোমার স্ত্রী। না, নীলা তো এখন আর তোমার স্ত্রী না, নীলার প্রেমিক বলছি। কি জন্য ফোন করেছিস? রেগে গিয়ে বললাম। কুল মিস্টার আদি। বাই দা ওয়ে, কংগ্রেস করবেন না মানে? যা বলছিস পরিষ্কার করে বল। মানে এটাই বলতে চাচ্ছি যে একটা মেয়ের বাবা হতে পারলাম, তার জন্য তো কংগ্রেস জানানো উচিত, তাই না? নীলের কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল। সন্তানটা তো ওর, তাহলে আমি কেন দেখা করতে যাচ্ছিলাম, বন্দোবস্ত করছিলাম। আর একটা কথা, নীলের কথাটা না শুনে কলটা কেটে দিলাম। আর কি বা শোনার বাকি আছে? রুম বের হয়ে সোজা আব্বুর রুমে গেলাম। আব্বু আসি? রুমে আম্মুও ছিল। আয় বাবা আয়। আমি রুমের ভেতরে ঢুকলাম। আমি দেশের বাইরে কোথাও যাব, এখানে আর থাকা হচ্ছে না আমার। হঠাৎ দেশের বাইরে কেন? দেশেই থাক। বাপ বেটা মিলে আমাদের বিজনেসটা দেখাশোনা করি, আর কাল না হয় আমরা সবাই ঘুরতে যাব। না বাবা, আমার ভালো লাগছে না। তুমি পাসপোর্ট রেডি করো, আমি কাল পরশু চলে যেতে চাই। আব্বু আম্মুর দিকে তাকালাম। ঘুরতে যাবে নাকি আব্বু? না,
এখানে গিয়ে থেকে যাব আর কোনো দেশের কোম্পানিতে চাকরি খুঁজে নেব। চাকরি করার কি দরকার, এমনিই যা। না, এমনি এতদিন থাকতে পারবো না, চাকরি করব। তুমি প্লেনের ব্যবস্থা করো। আচ্ছা, কোথায় যাবি তুমি ঠিক করে দাও। আচ্ছা দেখি, ব্যাংকক গেলে হবে না? হুম, বলে নিজের রুমে চলে আসলাম। এয়ারপোর্টে আছি, সাথে আব্বু আম্মু আর বন্ধুরা, যাদের কথা গল্পে উল্লেখিত করিনি। সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলাম। আব্বু আম্মু কাঁদতে কাঁদতে শেষ, আর বন্ধুরা একের পর এক জড়িয়ে ধরছে। বিদায় জানিয়ে চলে এলাম, প্লেনে উঠলাম। নিজেদেরই উড়োজান এটা আব্বু, আমাদের বিজনেস উড়োজান এটা। বিদেশি ক্লায়েন্টদের সাথে বিজনেস সম্পর্কে কাজে ব্যবহার করতে থাকে আব্বু। ফাঁকা ফাঁকা কেউ নেই, মাথা এলিয়ে দিলাম সিটে, পাড়ি দিচ্ছি নতুন জায়গায়।